ওকে, সো আমরা ফার্স্টে আজকে ধরে নাও বলছি আর স্কোয়ার। সো আর স্কোয়ার অ্যাকচুয়ালি এলো কেন সেটা জানো তো? আর স্কোয়ার একটা কস্ট ফাংশন, রাইট? কস্ট ফাংশন। হ্যাঁ, কস্ট ফাংশন মানে কি, এই আর স্কোয়ারের থ্রু দিয়ে আমরা বলতে পারবো যে আমি যে মডেল একটা বানিয়েছি সেই মডেলটা কত ভালো কাজ করছে, রাইট? একটা মডেল যেটা আমি বানিয়েছি সেই মডেলটা কত ভালো কাজ করছে, কত ভালো প্রেডিক্ট করছে। সেটা কিভাবে? ধরে নাও আমার এইগুলো হচ্ছে ডেটা পয়েন্টস। ওকে, এগুলো হচ্ছে আমার ডেটা পয়েন্টস। সো বেসড অন দিস ডেটা পয়েন্ট আমি কি করব, একটা বেস্ট ফিট লাইন টানবো। লেটস সাপোজ দিস ইজ মাই বেস্ট ফিট লাইন। ওকে, নাও দিস ইজ মাই বেস্ট ফিট লাইন, বাট ধরে নাও আমি মেশিন লার্নিং কিছুই জানি না, আমি মেশিন লার্নিং এর কিচ্ছু জানি না। সো তখন আমাকে যদি বলতো যে ফর এ পার্টিকুলার ভ্যালু অফ এক্স, এটা তো এক্স আর দিস ইজ ওয়াই, সো ফর এ পার্টিকুলার ভ্যালু অফ এক্স হোয়াট উড বি দ্য ভ্যালু অফ ওয়াই, আমি কি করতাম? মিন নিয়ে নিতাম, রাইট? ইয়েস অর নো? yes, মানে ধরে নাও এরকম আছে যে একটা ক্লাসে ধরে নাও আহ 12 বছরের ছেলে আছে, তার হাইট হচ্ছে 5.6 ফিট। 13 বছরের আছে, তার হচ্ছে 5.2 ফিট। কারো 17 ইয়ার্স আছে, তার হচ্ছে 6.1 ফিট, সামথিং লাইক দ্যাট। নাও এবার বলা হচ্ছে যে বলো একজনের এজ হচ্ছে 15, সো হোয়াট উড বি হিজ হাইট, হিজ অর হার হাইট? ওকে, সো এই পার্টিকুলার প্রবলেমটা লেটস সাপোজ আমি লিনিয়ার রিগ্রেশন দিয়ে সলভ করছি, তাহলে প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা করে ডেটা পয়েন্টস নেব, সেই ডেটা পয়েন্টসটাকে আমি অ্যাড করে কি করব, একটা একটা আমার প্রেডিক্টেড পয়েন্ট, প্রেডিক্টেড লাইন নেব, সেই প্রেডিক্টেড লাইনে যেটা ভ্যালু অফ 15, এক্স অ্যাক্সিসে যেটা 15, সেটা রেসপেক্টে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই অ্যাক্সিস, সেই ভ্যালুটাকে, এই পার্টিকুলার ভ্যালুটাকে বলে দেবো দিস ইজ দ্য আউটপুট, রাইট? দিস ইজ হোয়াট দ্য অ্যাকচুয়াল থিং ইজ। ওকে, এই ক্ষেত্রে ধরে নাও তুমি মেশিন লার্নিং জানো না, এই লিনিয়ার রিগ্রেশন জানো না, তখন কি করবে? তখন তুমি এদের মিন বের করবে, 5.6, 5.2 আর 6.1, এদের সবগুলোকে যোগ করবে, 3 দিয়ে ভাগ করবে, একটা মিন পেলে তুমি বলবে যে এই মিনটাই হচ্ছে সব আননোন লোকের ভ্যালু, রাইট? যে কেউ 15 ইয়ার্স এজ হোক, 16 ইয়ার্স হোক, 17 হোক, 18 হোক, হোয়াট এভার ইনপুট ইট ইজ, দ্য আউটপুট উড বি দিস মিন ভ্যালু ওয়াই। আমরা এরকম ভাবে বার করি, অ্যাভারেজটা দিয়ে বলে দিই অ্যাভারেজটাই সবার। সো যদি আমি একটা লাইন টানি, দিস ইজ মাই বেস্ট ফিট লাইন, বাট আমি যদি মেশিন লার্নিং না জানি, আমি যদি কোনো মডেল ক্রিয়েট নাই করি, সেই মডেল ক্রিয়েট না করলেও যে লাইনটা আমি বানাতে পারবো দ্যাট ইজ মাই মিন লাইন, রাইট? আমি যদি মডেল বানাতে নাও জানি, তাও যে yes, লাইনটা আমি বানাবো সেটা হচ্ছে আমার মিড লাইন। নাও আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমি যে লাইনটা বানিয়েছি সেটা কতটা বেটার আমার মিন লাইনের থেকে, সেটা আমি কি করে বুঝতে পারবো? সেটা সেটা বোঝার রুলটা হচ্ছে আর স্কোয়ার। বোঝা গেল এখন হোয়াট ইজ আর স্কোয়ার? yes. না কোনো কোয়েশ্চেন আছে? সেটা তাহলে কি করে বার করতে পারবো? ক্যান এনিওয়ান টেল মি দ্য ফর্মুলা? কি করে আমি বের করতে পারি? So 1 minus V1 by V2. V1/V2 মানে কি অ্যাকর্ডিং টু ইউ? Actual minus predicted by actual minus mean. এক্স্যাক্টলি। সো অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড মানে কি, আমি অ্যাকচুয়াল জিনিসে কতটা ভুল করেছি, মানে এই পার্টিকুলার লাইনটার জন্য আমি যদি এই পার্টিকুলার লাইনটার কথা ভাবি, এই যে লাইনটা আমি টেনেছি, এই লাইনটাতে আমি কতটা মিস্টেক করেছি, দ্যাট ইজ মাই অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড। দিস ইজ মাই অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড, সেটা হচ্ছে আমার এরর, রাইট? এরর হচ্ছে Yes, অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড, দিস ইজ ফর দিস পার্টিকুলার লাইন, ডিভাইড বাই এটা, যে আমি এই ক্ষেত্রে কতটা ভুল করেছি, এই ক্ষেত্রে কতটা ভুল করেছি, আমার অ্যাকচুয়াল মাইনাস এভরি টাইম মিন ইজ মাই আনসার। প্রথমেরটাতে প্রেডিক্টেড, এটা হচ্ছে আমার মিন, মিন, mean is my answer. So this is what the value, this is what the ratio is. Now what is the value of r square? R square equals to actual minus predicted divided by actual minus সরি, এটা তো actual minus mean। তাহলে বলো কোনটা বেশি হবে, এটা বেশি হবে না এটা বেশি হবে সবসময়? নিচেরটা 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 বেশি হবে। সো এভরি টাইম দ্য ভ্যালু উড বি লেস দেন Smaller ওয়ান, than one. লেস yes, দেন ওয়ান, তাহলে সবসময় এটা ধরে নাও 1 positive, মাইনাস 0.25 এলো, তাহলে কি বলতে পারবে তুমি? 0.75, মানে 75% অ্যাকিউরেট তোমার মডেলটা, বা আর স্কোয়ার 75, নট 75% অ্যাকিউরেট, ভেরি সরি। সো মানে কি আর স্কোয়ার হচ্ছে 75 অর 0.75, আর স্কোয়ার হচ্ছে 0.75। সো এই ভ্যালুটা দিয়ে তুমি বুঝতে পারবে যে তোমার মডেলটা কতটা অ্যাকিউরেট। বোঝা গেছে? ওকে। কোনো আচ্ছা কনফিউশন? মানে এটা ওই পার্টিকুলার ভ্যালুটার জন্য চেক করতে হবে, তাই তো?
কোন পার্টিকুলার ভ্যালুটার জন্য? যে যে এই যে অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড আমি যেটা করছি, প্রেডিক্টেড মানে কোনো একটা ভ্যালুকে আমি ধরছি না, নিশ্চয়ই? না, 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 ফর অল দোজ পয়েন্টস, ফর অল দোজ ডেটা পয়েন্টস, আচ্ছা, সবগুলোর মিলিয়ে। সব ডেটা পয়েন্টস গুলোর জন্য দিস ইজ সামেশন। ওকে, আচ্ছা, ওকে, ওকে। ওকে। ঠিক এগুলো আছে। অ্যাকচুয়ালি ট্রেনিং ডেটাগুলোর উপরে হয় না, টেস্ট ডেটার উপরে হয়। আজকে আমরা ওই ট্রেনিং ডেটা, টেস্ট ডেটা, ভ্যালিডেশন এরর ওইসব ওটাই আমি নিয়ে ডিসকাস ভাবছিলাম করব। যে ট্রেনিং ডেটার উপর উই উইল হলে ডু টেস্ট। ইট, উই ওকে, উইল ওকে। ডু ইট। ওকে, কোনো চাপ নেই। সো দিস ইজ হোয়াট আর স্কোয়ার ইজ। ওকে, আর স্কোয়ার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, বলছিলাম স্যার লার্নিং রেটটা আরেকবার বলে দিবেন, ওইটা ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, ওকে, লার্নিং রেট, ঠিক আছে। One moment. Okay, let me come to learning rate. কারোর মনে আছে? কারোর মনে আছে লার্নিং রেট? মনে নেই? So if I could find out the value of m, তাহলে আমি ইজি বলতে পারবো যে এটা আমার বেস্ট ফিট লাইন। সো m টাকে কিভাবে আমি ফাইন্ড আউট করবো? সো ইনিশিয়ালি আমি একটা m ধরে নিচ্ছি, m ইকুয়ালস টু m1 লেটস সাপোজ, বা m ড্যাশ। ইনিশিয়ালি কিভাবে ধরবো? এই যে দুটো পয়েন্টকে যোগ করে যে স্ট্রেট লাইনটা আসবে, সেই স্ট্রেট লাইনটার তো একটা ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনটা থেকে আমি mটা পেয়ে যাব। সো দ্যাট ইজ মাই ইনিশিয়াল m। নাও এই ইনিশিয়াল mটা থেকে আমাকে নিশ্চয়ই mটাকে বাড়াতে বা কমাতে হবে। এমটা নিশ্চয়ই ওটাই আমার যে অ্যাজাম্পশন ছিল সেটাই আমার আসল এম নয়। তাহলে আসল এম কি হবে? এইটা ইকুয়ালস টু আমি প্রতিবার মানে এম ড্যাশ প্লাস ল্যামডা, এই ল্যামডাটাকে বলা হচ্ছে লার্নিং রেট। মানে যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মকে আমি অ্যাড করছি, দিস ইজ কল লার্নিং রেট। সো এভরি টাইম আই এম থিঙ্কিং দ্যাট ইট ইজ 0.01 ইনিশিয়ালি, ধরে নাও 0.01। তাহলে আমি ধরে নাও ইনিশিয়ালি এম ড্যাশ ধরেছিলাম 0.25, তাহলে এখন নিউ এম কি? 0.25 প্লাস 0.01, মানে নেক্সট আমি ট্রাই করব 0.26, রাইট? 0.26 দিয়ে দেখবো কি, মানে 0.5 ধরে নাও এই লাইনটা ছিল, বা লেটস সাপোজ এই লাইনটা ছিল, রেড লাইনটা, লেটস সাপোজ যে এই রেড লাইনটা ছিল আমার, এটা স্টার্টিং এ ছিল। ওকে, আমি ভাবলাম যে না 0.25 দিয়ে হচ্ছে না, স্লোপটা আর একটু বাড়াতে হবে। সো নেক্সট লাইনটা হচ্ছে 0.26, এটা দিয়ে চেক করব আমি, আবার এরারটাকে চেক করবো সবার, মানে প্রত্যেকটা ডেটার জন্য যে এরারটা হচ্ছে সেই এরার গুলোকে আমি ক্যালকুলেট করব। তারপর দেখবো যে এরারটা আমার কমলো কি। যদি দেখি যে না এরারটা আমার কমলো না, বা এরারটা কমলো, যদি কমে তাহলে আবার চেক করবো যে নেক্সটটার জন্য এরারটা কি হচ্ছে। সো নেক্সট আবার নেক্সট এম কি হবে? আমার এখনের এম মানে 0.26, 27 হবে। তার সাথে 0.01 অ্যাড হবে, সো নেক্সট হয়ে যাবে 0.27। নাও ইউ আন্ডারস্টুড হাউ দ্য লার্নিং রেট ওয়ার্কস। নাও লার্নিং রেট পাওয়ার জন্য আমরা একটা নতুন জিনিস ইউজ করি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ধরো না এখানে লার্নিং রেট, ওকে, লার্নিং রেট যখন এম ইকুয়ালস টু 0.25, ওকে, তাহলে তুমি জানো যে এখনো পর্যন্ত আমার, এটা যদি আমি ট্যানজেন্ট টানি, ট্যানজেন্টটা কি হচ্ছে, এক্স অ্যাক্সিসের সাথে নেগেটিভ স্লোপ নেগেটিভ ক্রিয়েট করছে, মানে কি আমার আরো ডান দিকে আছে, সো আমি লার্নিং রেটটা বাড়াবো। সো বাড়াবো। আমি আমি এখানে ট্রাই করব, দেন আবার লাস্ট। আমি এখানে ট্রাই করব, দেন একটা পয়েন্ট আসবে যেখানে আমার এরার সব থেকে কম, দিস ইজ এরার। ওকে, দিস ওয়াই ইজ এরার। এই পার্টটাতে আমি ই আর আর ও আর এরার, আর এই দিকটা হচ্ছে স্লোপ, ঠিক আছে? এটা স্লোপ আর এটা এরার। তাহলে যত আমি স্লোপটাকে বাড়াচ্ছি দেখো এরারটা কমছে। নাও দিস উড বি মাই মিনিমা। সো হোয়েন এভার আই উইল ফাইন্ড আউট দিস প্লেস কল মিনিমা, তখন কি হবে আমি বুঝতে পারলাম যে এর পরে যতই আমি, যদি আমি স্লোপটা আরো বাড়াই, মানে একটা পয়েন্টের পরে স্লোপটা যদি আরো বাড়াই, এরর তাহলে আরো দেখো আমার বাড়বে। নেগেটিভ, এটা যদি আমি ট্যানজেন্ট টানি তাহলে দেখো আমার নেগেটিভ ইয়ে হয়ে যাচ্ছে, মানে স্লোপটা পজিটিভ হয়ে যাচ্ছে। স্লোপটা পজিটিভ মানে কি, আমাকে পিছাতে হবে, তখন আমার এম ইকুয়ালস টু এম ড্যাশ মাইনাস ল্যামডা হবে। সো আবার আমি পিছনে আসবো, আবার আমি পিছনে আসবো, এসে আমি আলটিমেটলি এই লোকাল মিনিমাটা খুঁজে পাবো। যখনই আমি লোকাল মিনিমাটা খুঁজে পাবো তখনই তার ভ্যালুটা এম এর দেখে নেবো এখানে কত। এখানে ধরে নাও এমটা এলো 0.30। সো যখন 0.30 পেলাম, মানে আমি বুঝতে পারলাম আচ্ছা চলো দিস ইজ মাই লোকাল মিনিমা। সো আমার এম এর ভ্যালু হচ্ছে 0.30। তাহলে আমার ইকুয়েশনটা কি আসবে? 0.30 ধরে নাও এইখানে আসছে, বা এখানে আসছে ধরে নাও 0.30, দিস পার্টিকুলার লাইন ইজ মাই 0.30। তাহলে আমি কি বলবো যে এই লাইনটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বেস্ট ফিট লাইন। বোঝা গেল তাহলে হাউ লার্নিং রেট ওয়ার্কস?
লার্নিং রেট হচ্ছে যেটা আমার স্লোপের সাথে প্রতিবার অ্যাড হবে আর স্লোপটাকে আপডেট করবে, সো দ্যাট দ্যাট স্লোপ বিকাম দ্য অ্যাকচুয়াল স্লোপ অফ দ্য লাইন। বোঝা গেছে? আর এই লার্নিং রেটটাকে খুব বড় করা চলে না, খুব ছোট করা চলে না। যদি খুব বড় করো তাহলে ধরে নাও এম এর ভ্যালু এখানে ছিল, নেক্সট এম মানে নেক্সট এম ইকুয়ালস টু কি হবে, এম ড্যাশ প্লাস লার্নিং রেট। লার্নিং রেটটা ধরে নাও 1 দিয়ে দিলে, তাহলে ও 0.25 এর পরে একবারে ও চেক করবে 1.25, 1.25 তো এখানে, তখন এরর দেখবে বিশাল বেড়ে গেল। যখন এরর বেড়ে গেল তখন আবার তুমি নিচে আসবে, তখন আবার 1 মাইনাস করে এখানে চলে আসবে। দেন এরকম জিগজ্যাগ জিগজ্যাগ হতে থাকবে, মানে এখানে একবার চেক হলো, এখানে একবার অসিলেট চেক করতে হলো, থাকে আগের দেন দিন। এখানে একবার চেক হলো, এখানে একবার চেক হলো, এখানে একবার চেক হলো, এখানে একবার চেক হলো, অসিলেট করতে থাকবে। That is why your learning rate should not be too high and your learning rate should not be too low. যদি খুব কম হয়ে যায় লার্নিং রেটটা তাহলে কি হবে, তখন ও কনভার্জ করতে টাইম লাগবে, মানে এখানে একবার চেক করবে, দেন তারপরে এখানে চেক করবে, এখানে চেক করবে, এখানে চেক করবে, এখানে চেক করবে, এরকম করে খুব কম কম জায়গায় চেক করে করে আলটিমেটলি এই জায়গায় আসবে। সো এই জায়গায় আসতে খুব টাইম লেগে যাবে। বুঝেছো? কারো বুঝতে কোনো প্রবলেম আছে? যদি বুঝতে প্রবলেম Yes, আছে yes, আরো একটা অবশ্যই। জিনিস নিয়ে আমি আরেকটা জিনিস দিয়ে আমি বোঝাচ্ছি। ওয়েট, মানে একটা ভিজুয়ালাইজ করাচ্ছি। দেখো, এখানে বাকি জিনিসগুলোতে ফোকাস করো না, যে হোয়াট ইজ অ্যাক্টিভেশন ফাংশন, রেগুলারাইজেশন রেট, প্রবলেম টাইপ, ক্লাসিফিকেশন, ব্লা এগুলোতে ফোকাস করো না, এখন শুধু ফোকাস করো লার্নিং রেটে। সো আমি ধরে নাও চালালাম, এখানে আলটিমেটলি আমাকে কি করতে হবে, এই ব্লু লাইনগুলো শুধু ব্লু দিয়ে ঘেরতে হবে আর এইগুলোকে অ্যাম্বার দিয়ে ঘেরতে হবে, মানে আমার মেশিন লার্নিং ট্রেনিং ঠিকঠাক হয়ে গেল, রাইট? সো তাহলে দেখো কতগুলো কত সেকেন্ড টাইম লাগলো এটা তৈরি হতে। আরেকবার যদি আমি আরেকবার চালাই, যখন আমার লার্নিং রেট 0.03, ভালো করে দেখবে কত সেকেন্ড লাগলো, 1, 2, 3, অলমোস্ট 3 সেকেন্ডে আমি পেয়ে গেলাম ভ্যালুটা, রাইট? অ্যাকচুয়াল আমার যেটা ট্রেনিং, এটা ট্রেনিং তো ঠিকঠাক ভাবে হয়েছে, রাইট? আমি পেয়ে গেলাম। Yes, বাট থিঙ্ক অ্যাবাউট ইট, যদি আমি লার্নিং রেটকে খুব ছোট করে দিই, এটা আমার খুব ছোট, আমার 0.03 ছিল, এটা আমি খুব ছোট করে দিলাম। নাও থিঙ্ক অ্যাবাউট ইট, আমি যদি আরেকবার রান করি, দেখো ও কিন্তু রান হতেই থাকবে, এখনো চলছে। কত ইপক্স টাইম লেগে যাচ্ছে টু টু ট্রেন দ্য মডেল। দেখো এখনো অনেক গুণ টাইম লাগবে, আমি অতক্ষণ বসে থাকতে পারবো না। সো আই উইল শো ইউ আর ডিফারেন্ট ওয়ান। 0.03 করেছিলাম, তার বদলে 0.01 নিচ্ছি। ওকে, 0.01 নিলে কি হয় দেখো, তার থেকে বেশি টাইম লাগবে। ওটা 3 সেকেন্ডে হয়ে যাচ্ছিল, এটা দেখো মোটামুটি 5 সেকেন্ড টাইম লাগলো, রাইট? আরো তুমি যখন কমিয়ে দেবে 0.03, মানে তার 10 গুণ বেশি টাইম লাগবে। সো 3 সেকেন্ডে হচ্ছিল, এটা 30 সেকেন্ড টাইম লাগবে অলমোস্ট, যদিও এরকম ভাবে হয় না, বাট তাও দেখো, দেখছো ট্রেনিং হতে কত টাইম লাগছে। নাও আলটিমেটলি এই ট্রেনিং কমপ্লিট হলো, রাইট? সো অলমোস্ট 500-600 ইপক লেগে গেল ট্রেনিং হতে, যেখানে তোমার এইটা 50-60 ইপকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সি, বাস ট্রেনিং ডান। সো উইদিন 60 ইপক ইট ইজ ডান, রাইট? আবার লার্নিং রেট তুমি বানিয়ে 10 করে দাও, দেখো কি প্রবলেম হবে, দেখছো? উইদিন 1 সেকেন্ড ও ও কনভার্জই করছে, একবার ট্রেন হয়ে গেল, একবার হলো না, আবার এখনো দেখো ভুলভাল ট্রেনিং হয়েছে। ওকে, আস্তে আস্তে কিন্তু আবার দেখো ঠিকঠাক ট্রেনিং করার ট্রাই করছে, মানে এখন এরর প্রচুর। আন্ডারস্টুড? yes, ধরে নাও 10 না করে আমি 1 করি, তাহলে বুঝতে সুবিধা হবে, 1 বা 3 করি। সো কখনো দেখবে প্রচুর এরর, কখনো এররটা কমছে, বাড়ছে, যা খুশি করবে। এই দেখো প্রচুর এরর, কমছে, এ কিন্তু আলটিমেটলি কনভার্জ করে যাবে। ইটস নট লাইক কি ও কনভার্জ করবে না, আলটিমেটলি ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, বাট কখনো যা খুশি এরর। দেখছো কখনো এরর বাড়ছে, কমছে, দিস ইজ দ্য টেস্ট লস। লস ফাংশন মানে কস্ট ফাংশন। সো এরর বাড়ছে কমছে, আলটিমেটলি গিয়ে তুমি একটা টাইমে দেখবে ঠিকঠাক ট্রেনিং হয়ে গেছে। বাট আমি অতটাই যাবই না, 3-এর বদলে আমি 1-এ যদি দেখি, দেখো এরর আসছে, ও ধরতে পারছে আবার ধরতে পারছে না, আলটিমেটলি গিয়ে এখানে দেখো ও মোটামুটি কনভার্জ করেছে। সো নাও ইউ আন্ডারস্টুড লার্নিং রেটটা চুজ করা কতটা ইম্পর্টেন্ট।
সো আমি সবসময় বলি যে লার্নিং রেট সবসময় ইউ ট্রাই টু চুজ দিস ওয়ান, 0.01 বা 0.03, 0.07, হোয়াট এভার ইট ইজ, বাট 0. মানে সিঙ্গেল ডিজিট অ্যামাং 100, মানে 3/100 বা 1/100 বা 4/100, এইগুলো চুজ করো, সবসময় অপটিমাল হয়। 0.01 চুজ করো, দেখো ঠিকঠাক লার্নিং হয়ে যাবে, ঠিকঠাক টাইমে ঠিকঠাক লার্নিং হয়ে যাবে। সো উইদিন 156 ইপক ঠিকঠাক লার্নিং হয়ে গেল। ইজ দেয়ার এনি লস? দেখো কস্ট ফাংশন ঠিকঠাক কাজ করেছে, রাইট? কারো কোনো কোয়েশ্চেন আছে লার্নিং রেট নিয়ে, বুঝতে অসুবিধা আছে? আশা করি আর ভুলবে না। ওকে ওকে, নাও আর স্কোয়ার। আর স্কোয়ার মানে আমি তাহলে কি বললাম? 1 মাইনাস অ্যাকচুয়াল লস, মানে অ্যাকচুয়াল এরর, actual minus predicted divided by actual minus mean, right? So this is what our r square is. R square is just a minute, huh? 1 মিনিট দিও। ওকে, সো তাহলে আমার আর স্কোয়ার কি ছিল? 1 মাইনাস অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড ডিভাইড বাই অ্যাকচুয়াল মাইনাস মিন, সেটাতে আমি আর স্কোয়ার পেলাম। কেউ আমাকে বলতে পারবে এখানে প্রবলেম কি আছে? কারণ কি দেখে কোনো প্রবলেম মনে হচ্ছে এখানে? বুঝতে পারা অত ইজি নয়, বাট তাও এনি গেস আর স্কোয়ারের কি প্রবলেম থাকতে পারে? কারো কিছু আসছে মাথায়? আসছে না, রাইট? ওকে, সো ধরে নাও আমি স্যার এটা যদি প্রেডিক্ট করছি। প্রেডিক্টেড ভ্যালুটা হুম, যদি মিনের থেকে বেশি হয়ে যায়, দেন ওটা মানে ওই মানে 1 মাইনাস তখন বেশি হয়ে গেলে নেগেটিভ ভ্যালু চলে আসবে, এটা কিছু? হ্যাঁ মানে ওটা তো আলটিমেটলি খুবই বাজে। ধরে নাও তোমার সামহাও 1 মাইনাস এর যে লাইনটা তুমি টেনেছো, মানে যেটা তুমি অ্যাকচুয়াল লাইন, প্রেডিক্টেড লাইন তুমি বের করেছো, সেটা যদি তোমার মিনের থেকেও ওয়ার্স হয়, তাহলে তো ছেড়েই দাও, তোমার মেশিন লার্নিং ইউজ করাই উচিত নয়। এটা যদি কারো সামহাও আর স্কোয়ার নেগেটিভ ভ্যালু চলে আসে, নেগেটিভ ভ্যালু চলে আসে, তাহলে তো অলরেডি ওটা কোনো চান্সেসই নেই, সেই মডেল বানাতেই জানে না, ওটা তো কনসিডারেশনই আনবো না। আন্ডারস্টুড? সেটা আগের দিনই বলেছিলাম যে যদি কারোর ওই ভ্যালুটা নেগেটিভ চলে আসে, আর স্কোয়ার নেগেটিভ চলে আসে, মানে সে মেশিন লার্নিং শেখারই দরকার নেই, আই মিন ভুলভাল মডেল বানিয়েছে। ওকে, নাও কনসার্ন ওখানে নয়, কনসার্ন হচ্ছে ধরে নাও আমি হাউস রেন্ট প্রেডিক্ট করছি। সো এখানে আমি দুটো জিনিসকে ফিচার্স হিসেবে নিয়েছিলাম, একটা হচ্ছে এরিয়া, মানে কত স্কোয়ার ফুট, আর সেকেন্ড হচ্ছে লোকালিটি, এই দুটো নিয়ে করেছিলাম। তাহলে বলো আমার মিন লাইনটা কিরকম হবে? মিন লাইনটা হবে এই দুটোর মিন, রাইট? এই দুটোর মিন করে করে আমি বের করব, বা আমার হাউস রেন্টের মিন বের করে আমি বের করব, রাইট? মাই মিন লাইন উড বি কনসিডার উইথ দিস পার্টিকুলার থিং। নাও প্রবলেম হয়ে যাবে কখন? যখন এর সাথে ধরে নাও যে অকুপেন্ট আছে তার জেন্ডার আমি অ্যাড করলাম, মানে মেল নিয়েছে না ফিমেল নিয়েছে। এবার বলো আদৌ কি মেল বা ফিমেল যেই নিয়ে থাক, সেটা কি হাউস রেন্টকে ইফেক্ট করে সামহাও? না। যদি ইফেক্ট না করে তাহলে কি হবে? লিনিয়ার রিগ্রেশন কি করবে? রিগ্রেশন লাইন ওকে ইফেক্ট করবে না। সো ইওর অ্যাকচুয়াল রিগ্রেশন লাইন উইল লুক লাইক দিস ওয়ান, বিকজ ফিচার সিলেকশনে তুমি কিন্তু রিগ্রেশন লাইনটা এরকম ভাবেই আঁকবে। সো রিগ্রেশন লাইনে জেন্ডার কোনো ভ্যালুই অ্যাড করবে না। বাট এই মিন লাইনটা জেন্ডার যখনই দিলে, জেন্ডার যখন ছিল না তখন ধরে নাও মিন লাইন এটা ছিল, যখন জেন্ডার অ্যাড করলে তখন মিন লাইন বেড়ে গেল। মিন লাইন বেড়ে গেল মানে কি? মানে কি তোমার প্রেডিকশনটা আরো বাজে হয়ে গেল ফর মিন। সো মিনের প্রেডিকশন যদি বাজে হয় তাহলে মিনের এরার বাজে হবে। আন্ডারস্টুড? হ্যাঁ, হ্যাঁ। মিনের এরার বাজে হবে। সো মিনের স্যার এরার, আবার বলুন না। আচ্ছা আমি প্রথম থেকে বলছিলাম। না, না, এই লাইনটা একটু কেটে গেল। আচ্ছা, সো অ্যাকচুয়ালি যখন তুমি ধরে নাও জেন্ডারটাকে ধরছো না, জেন্ডারটাকে না ধরে যখন একটা লাইনকে টানছো, তখন এইরকম লাইনটা হচ্ছে তোমার, রাইট? অ্যাকচুয়াল লাইনটা, তোমার যেটা অ্যাকচুয়াল লাইন। আর যখন জেন্ডারকে ইনক্লুড করে তুমি করছো, তখন তোমার অ্যাকচুয়াল লাইনটাও সেমই হচ্ছে, রাইট? বিকজ তুমি ফিচার সিলেকশনে এই জেন্ডারটাকে বাদই দিয়ে দিচ্ছ বাই সিইং ইটস কোলিনিয়ারিটি, বা ও কতটা একে ইফেক্ট করছে, কতটা তোমার অ্যাকচুয়াল
হাউস রেন্টকে এফেক্ট করছে সেটার বেসিসে তুমি এটাকে নিচ্ছই না, যে এটা আর এটা কতটা কোরিলেশন আছে, জেন্ডারের সাথে হাউস রেন্টের কতটা কোরিলেশন আছে, সেটা দেখে তুমি এমনিতেই বাদ দিয়ে দিচ্ছ, জেন্ডারটাকে নেবে কি নেবে না সেটা ডিসাইড করে নিচ্ছ। সো অ্যাকচুয়ালি জেন্ডার ইজ নট প্লেইং এনি রোল অন টপ অফ ক্রিয়েটিং ইয়োর বেস্ট ফিট লাইন, বাট মিন যখন তুমি বার করছো তখন কিন্তু জেন্ডার প্লেইং আ বিগ রোল, জেন্ডার প্লেইং আ বিগ রোল অন টপ অফ দিস ওয়ান। মিন লাইন যখন ক্রিয়েট করছো, আগে ধরে নাও এটা মিন লাইন ছিল, এখন মিন লাইন হয়ে গেছে এটা। তো যখনই এটা হয়ে গেল তাহলে কি হলো, এরারটা আমার বাড়তে থাকলো, মানে নিচের এরারটা বেশি হবে, নিচের এরারটা বেশি হবে মানে এই ভ্যালুটা কমতে থাকবে, এই পুরো ভ্যালুটা কমবে কিনা, হ্যাঁ, নিচেরটা যদি বাড়ে এই ভ্যালুটা কমবে, এই ভ্যালুটা আনস্কোয়ারটা কমলো বাড়বে। মানে 1 - এই ভ্যালুটা কম হবে, 1 - এই ভ্যালুটা কম হবে মানে অ্যাকচুয়াল আর স্কোয়ারের ভ্যালু বেড়ে যাবে। অ্যাকচুয়াল আর স্কোয়ারের ভ্যালু যখন বেড়ে যাবে তুমি কিন্তু হ্যালুসিনেটেডলি ভাববে যে আচ্ছা আমি জেন্ডারটাকে না নিলে আমার আর স্কোয়ার আসছিল 75, আমি যখন জেন্ডারটাকে ইনক্লুড করে দিচ্ছি আমার আর স্কোয়ার আসছে 81। সো তাহলে তো আমার মডেলটা আরো বেটার পারফর্ম করছে, মানে 0.75 ছিল এখন চলে এলো 0.81, সো আমার মডেলটা তো বেটার পারফর্ম করছে। তাহলে জেন্ডারটা আমার অ্যাকচুয়ালি প্লেইং আ গুড রোল অন টপ অফ এইচ হাউস রেন্ট, বাট অ্যাকচুয়ালি কি হাউস রেন্টে জেন্ডারটা রোল প্লে করে, করে না। সো দ্যাট ইজ ওয়াই একটা আনওয়ান্টেড কলামকে বাড়ালে বা একটা ওয়ান্টেড কলামকে বাড়ালেও তোমার আর স্কোয়ার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর স্কোয়ার সবসময় বেটার হতে থাকবে। ওকে, যখনই তুমি একটা কলামকে এক্সট্রা অ্যাড করে দেবে আর স্কোয়ার বেটার হতে থাকবে, আগে ছিল 75 এখন হচ্ছে 81, ইভেন ইফ দ্যাট পার্টিকুলার কলাম ইজ নট প্লেইং আ গুড রোল অন টপ অফ ইয়োর প্রেডিক্টেড কলাম। সো তাহলেও যদি আমার আর স্কোয়ার বাড়তে থাকে মানে তো আমার একটা হ্যালুসিনেটলি মাথায় আসবে যে যত আমি বেশি কলাম নেব তত আমার মডেলটা বেটার হবে, বিকজ আর স্কোয়ার ইজ ডিফাইনিং ওয়েদার ইয়োর মডেল ইজ বেটার অর ওর্স, রাইট? আর স্কোয়ার দেখিয়ে তুমি বলতে পারবে। সো তাহলে আর স্কোয়ার যদি এমনিতেই বেড়ে যায় তাহলে তো আলটিমেটলি কাজেরই নয়। সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য দেয়ার ইজ অ্যানাদার কনসেপ্ট কল্ড অ্যাডজাস্টেড আর স্কোয়ার, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য ম্যাথমেটিক্যাল থিং যেটা দিয়ে বোঝানো যায় যে একটা মডেল কতটা ভালো বা খারাপ। সো এবার বুঝতে পারলে যে আর স্কোয়ার দিয়েও বোঝানো যায় না একটা মডেল কতটা ভালো বা খারাপ। যদি কেউ মেশিন লার্নিং এ খুব পোক্তা হয় তখন তার ম্যানেজারকে দেখানোর জন্য ও কি করবে, আননেসেসারি 4টে কলামকে অ্যাড করে দেবে, তারপর বলবে দেখো আমি যে মডেলটা বানিয়েছি সেটা হচ্ছে 0.91 আর স্কোয়ার, মানে 91% অ্যাকিউরেট মনে মনে ভাবতে থাকবে ম্যানেজার, তারপর তাকে প্রমোশন দিয়ে দেবে। বাট আলটিমেটলি ও কি করেছে, ও জাস্ট একটা হ্যাক লাগিয়ে যে যে কলামগুলো দরকার ছিল না সেই সেই কলামগুলো অ্যাড করেছে। বোঝা গেল? কারো কোনো অসুবিধা আছে? কেন অ্যাডজাস্টেড আর স্কোয়ার এলো? হ্যাঁ, বোঝা গেল? কারো কোনো কনফিউশন আছে তো বলো। সো আর স্কোয়ার কোথায় ফেল করে, আর স্কোয়ার এখানে ফেল করে যে জায়গাতে, যে আমি যদি মোর নাম্বার অফ কলামসকে আমি অ্যাড করে দিই তাহলে উইদাউট এনি রিজন আর স্কোয়ারের ভ্যালু বাড়তে থাকবে, মানে আমার মডেলটা বেটার হতে থাকবে, বাট আলটিমেটলি আমার মডেলটা বেটার হলো না, কিন্তু আর স্কোয়ারের ভ্যালু ভ্যালু বাড়তে থাকলো। সো এটাকে প্রিভেন্ট করার জন্য দেয়ার ইজ ওয়ান মোর কনসেপ্ট কল অ্যাডজাস্টেড আর স্কোয়ার, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা মেজার করি একটা মডেল কতটা ভালো কি কতটা খারাপ। সো এডিজে মানে অ্যাডজাস্টেড আর স্কোয়ার। সো আওয়ার নেক্সট কনসেপ্ট ইজ অ্যাডজাস্টেড আর স্কোয়ার। এটা শুধুমাত্র একটা ফর্মুলা, 1 - আর স্কোয়ার ইন্টু n - 1 ডিভাইড বাই n - p - 1। ওকে, সো এখানে সবগুলোই দেখো নোন, তুমি জানো এন মানে হচ্ছে কতগুলো ডেটা পয়েন্টস নিয়ে আমি কাজ করছি, মানে ডেটা পয়েন্টস মানে কতগুলো রো আছে, ধরে নাও দিস ইজ ইয়োর অ্যাকচুয়াল ডেটা। সো একটা রো, দুটো রো, তিনটে রো, চারটে রো, পাঁচটা রো, সো এই টোটাল এগুলোকে বলা হচ্ছে এন। সো এন নাম্বার অফ রো আছে, সো n - 1 দিয়ে গুণ হবে। আর এখানে পি মানে কি, কতগুলো কলামকে আমি ইউজ করছি, কতগুলো কলামকে ইউজ করছি। যদি আমি 5-6টা কলামকে ইউজ করি, সো দিস ইজ ইয়োর নাম্বার অফ কলামস, নাম্বার অফ কলামস ইজ ইয়োর পি। সো তাহলে আর স্কোয়ারের ভ্যালু তুমি অলরেডি জানো, সো অ্যাডজাস্টেড আর স্কোয়ার উড বি 1 - ব্র্যাকেটের ভিতরে 1 - আর স্কোয়ার into n - 1 divided by n - p - 1. So this is the adjusted r square. Now adjusted r square is something which you will show it to your manager যে দেখো আমার adjusted r square এতটা,
তাহলে দেন দ্যাট উড বি গেটিং মানে ডিটারমাইন কি তোমার মডেলটা কতটা ভালো বা খারাপ। সো আর স্কোয়ার অ্যাকচুয়ালি তোমাকে বোঝায় না যে মডেলটা বেটার না ওর্স। অ্যাডজাস্টেড আর স্কোয়ার অ্যাকচুয়ালি বুঝিয়ে দেয় যে মডেলটা বেটার না ওর্স। অ্যাডজাস্টেড আর স্কোয়ার। সো অ্যাকচুয়ালি আমরা দুটোকেই ইউজ করি। একটা মডেলের প্রেডিকশনের সময় আমি বলি আমার আর স্কোয়ার এত, অ্যাডজাস্টেড আর স্কোয়ার এত। বোঝা গেল? এনটা কি বললে? কোনটা? ওই যে n-1 যে n পার্টটা কি বললে? এন হচ্ছে কতগুলো রো আমি ইউজ করছি। মানে ধরে নাও আমার কাছে 10,000টা লোকের ডেটা আছে। সো 10,000টা ডেটা ইউজ করছি টু বিল্ড দ্য মডেল। সো এন হচ্ছে ওইটা। মডেল বিল্ড করতে কতগুলো ডেটা ইউজ করছি, মানে কত নাম্বার অফ রো ইউজ করছি। এই ধরে না এখানে একটা রো, দুটো রো, তিনটে রো, চারটে রো, এরকম করে তো অনেক রো হবে। 3টে রো, 4টে রো, 5টা রো, রাইট? যতগুলো রো ইউজ করছি দ্যাট ইজ ইউর এন। এন মানে হচ্ছে ডেটা পয়েন্ট। সো এখানে আমি লিখে দিচ্ছি, তাই গেল। এন হচ্ছে নাম্বার অফ ডেটা পয়েন্টস। পি হচ্ছে নাম্বার অফ ফিচার্স সিলেক্টেড, রাইট? কতগুলো ফিচার্স তুমি নিয়েছো। পি মানে নাম্বার অফ কলামস, এন মানে হচ্ছে নাম্বার অফ রোজ। আন্ডারস্টুড? ইন ব্র্যাকেট আমি লিখে দিতে পারি রোজ, ইন ব্র্যাকেট এখানে কলামস। ওকে? কারো কোনো কোয়েশ্চেন আছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার নিয়ে? দেখো এগুলো আমি বেস বানাচ্ছি, প্রত্যেকটা কস্ট ফাংশনকে বলে বলে বেসটা বানাচ্ছি। এখন আমরা মেশিন লার্নিং জিনিসপত্র বিশাল শুরু করিনি। ওকে? এই টার্মগুলো তোমাদেরকে জানতে হবে, বিকজ আমি যখনই নেক্সট মেশিন লার্নিং মডেল পড়াবো যে হোয়াট ইজ বাইনারি ক্লাসিফিকেশন, লেটস সাপোজ বাইনারি ক্লাসিফিকেশনে যখন আমরা যাব, লিনিয়ার রিগ্রেশন পড়লে লজিস্টিক রিগ্রেশনে যখন যাবো, আমি বলবো লজিস্টিক রিগ্রেশনে আমি যে মডেলটা বানালাম তার অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে 0.75। তুমি বুঝবে না যে কি বললো। অ্যাডজাস্টেড আর স্কোয়ার মানে কি বুঝতে পারলে? সিমিলারলি আর স্কোয়ার যদি বলি, আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0.8। বোঝা গেল? কোনো কোয়েশ্চেন আছে? না। Okay. Now the main topic, next topic would be bias and variance. Bias and আচ্ছা, variance. একটা কোয়েশ্চেন। এখানে হ্যাঁ, পিটা তো নাম্বার অফ সিলেক্টেড ফিচার্স, মানে যেগুলো সিলেক্ট করবো সেই ফিচার্স হ্যাঁ, গুলো। হ্যাঁ। কতগুলো ফিচার্স ইউজ করা হচ্ছে ফর ক্যালকুলেটিং আর স্কোয়ার। ওকে, ওকে? ঠিক আছে। বায়াস আর ভেরিয়েন্স। ওকে, এত দূর অবধি কারো কোনো কোয়েশ্চেন নেই? শিওর? হ্যাঁ। ওকে, দেখো বায়াস আর ভেরিয়েন্স বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি হয়, একটা মেশিন লার্নিং মডেলে অ্যাকচুয়ালি কি হয়। ধরে নাও এটা তোমার ডেটা আছে, অনেকগুলো কলাম আছে, তার মধ্যে আমি ধরে নিলাম এটা তোমার ফাইনাল কলাম, যেটাকে আমি বলছি প্রেডিক্টেড কলাম, রাইট? সো বলো কোনগুলোকে ইন্ডিপেন্ডেন্ট আর কোনগুলোকে ডিপেন্ডেন্ট বলা হয়? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, রাইট? Dependent. ডিপেন্ডেন্ট ফিচার্স। আর এই সবগুলোকে Activated. ইন্ডিপেন্ডেন্ট ফিচার্স বলা হয়, রাইট? ইন্ডিপেন্ডেন্ট Yes. ফিচার্স। নাও এবার দেখো এখানে অনেকগুলো কলামস আছে। ধরে নাও এখানে একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, ডট 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 100টা কলাম আছে। বোঝার জন্য আমি 100 নিলাম। এটা 1000 হতে পারে, 10,000 হতে পারে, 50,000 হতে পারে। এই 100টা যে কলাম আছে, তোমাকে ধরে নাও একটা মেশিন লার্নিং মডেল ক্রিয়েট করতে বলেছে। লেটস সাপোজ দিস ইজ ইউর মেশিন লার্নিং মডেল। সো তুমি এই 100টা কলামকে ইউজ করে এই মডেলটাকে বানাবে না। বিকজ যদি তুমি 100টা কলাম আছে তোমার কাছে টোটাল, এই 100টা কলামকে ইউজ করেই তুমি যদি মেশিন লার্নিং মডেলটাকে বানিয়ে নাও, তাহলে তুমি চেক করতে পারবে না whether your machine learning model is working perfect or not. সো তার জন্য আমরা কি করি, এটাকে বলা হয় ট্রেন টেস্ট স্প্লিট। ট্রেন টেস্ট স্প্লিট মানে যখনই আমি একটা ডেটা পেলাম, 100টা আমার ডেটা, তাকে আমি কি করব, 80টাকে ডেটাকে ইউজ করব টু ট্রেন মাই মডেল। আর এই হ্যালো 20টা, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমার না একটু কেটে যাচ্ছিল ইন্টারনেট ইস্যুর জন্য। হুম,
বায়াস এন্ড এইটা যেটা লিখিয়েছেন ওটা আরেকবার বলবেন? হ্যাঁ, বায়াস এন্ড ভেরিয়েন্স আমরা পড়তে চেষ্টা করছি। সো বায়াস এন্ড ভেরিয়েন্স যখন আমরা পড়ছি তখন বোঝা গেল সবার? হুম। এটাকে বলা হয়, এই কনসেপ্টটাকে বলা হয় ট্রেন টেস্ট স্প্লিট। সবসময় 80% কে তুমি তোমার মন চাইলে তুমি 60% কে ইউজ করতে পারো, এখানে 40% কে ইউজ করতে পারো। বাট যেটা সাধারণত আমরা করে থাকি, 80% অফ ডেটা উই উইল ইউজ টু ট্রেন দিস মডেল and 20% of data we will use to check whether this model is working fine or not. যদি তোমাকে মানে যেরকম হয়, ধরে নাও তুমি একটা ক্লাস টিচার, তুমি পড়াচ্ছ লোকজনকে, সো তুমি যেগুলো ক্লাসে পড়িয়েছো সেগুলোই কি এক্সামে জিজ্ঞেস করবে সেম কোয়েশ্চেন? তাহলে আলটিমেটলি তুমি বুঝবে কি করে যে ও কোনো আননোন? বিকজ যখন অ্যাকচুয়াল এক্সাম দেবে তখন তো ও জানবে না যে কোয়েশ্চেনটা কি হবে। সো তার জন্য তোমাকে কি করতে হয়, তোমাকে 80% পড়াতে হয়, 80% কোয়েশ্চেনকে দিয়ে দিতে হয় স্টুডেন্টদেরকে যে এগুলো করে আসবে, হোমওয়ার্ক দিতে হয়। বাট যে 20% এক্সামে আসবে সেইগুলো হোমওয়ার্ক দিতে নেই। ওকে, তবে তুমি চেক করতে পারবে অ্যাকচুয়ালি এই মডেলটার বা স্টুডেন্টগুলোর বুদ্ধি কতটা। সেটাই আমরা করি এখানে, মেশিন লার্নিং ও সেম জিনিস করি, যে 80% কে দিয়ে এই মডেলটাকে ট্রেন করি না। মডেলটা যখন ট্রেন হয়ে গেল তখন আমি যে বাকি 20% ডেটাকে আমি হাইড করে রেখেছিলাম সেই 20% ডেটাকে এর উপরে চেক করে দেখি যে বলতো তুমি বলতে পারছো কিনা। যদিও ওই 20% এর মধ্যে ধরে নাও, মানে 20% মানে 20 রোজ, সো ধরে নাও এর মধ্যে 18টা ঠিক বললো আর দুটো ভুল বললো, তাহলে বলো আমার অ্যাকিউরেসি কত? আমার অ্যাকিউরেসি কত? 20টার মধ্যে 18টা, তাহলে 100টার মধ্যে কত? 18 × 5 = 90, 90% অ্যাকুরেসি, রাইট? সো তোমার এই মডেলটা আননোন ডেটার উপরও 90% অ্যাকুরেট, মানে তোমার মডেলটা খুবই ভালো। বাট অ্যাকচুয়ালি যদি আমি 100টা ডেটা দিয়েই ট্রেন করতাম, দেন তারপরে আমি বলতাম যে আচ্ছা চলো আমার 100টা ডেটা দিয়ে ট্রেন করলাম, কটা ডেটা ঠিক বললো? ও 99টা ঠিক বললো, একটা ভুল বললো। তাহলে তুমি কখনোই বলতে পারবে না যে আমার আমার মডেলটার অ্যাকুরেট 99%, 99% অ্যাকুরেট। কেন? বিকজ সব ডেটাগুলো অলরেডি ও জানতো, এই মডেলটা অলরেডি জানতো এই ডেটাগুলো। সো তোমার অ্যাকচুয়াল টেস্টিং হলো না, অ্যাকচুয়াল টেস্টিং তোমাকে আননোন ডেটার উপর করতে হবে। তার জন্য যখনই আমি ডেটা পাবো তখনই আমাকে ট্রেন টেস্ট স্প্লিট করতে হয়। কারো কোনো কনফিউশন আছে এটাতে বুঝতে? না নেই তো? স্যার এই যে বুঝেছো? টার্মটা বললেন ট্রেন টেস্ট স্প্লিট, এই হুম, স্প্লিটটা কি? স্প্লিট মানে ভাঙা। পুরো যে ডেটাটা আছে, 100টা ডেটা ছিল, তার মধ্যে ট্রেন আর টেস্টে ভেঙে দিলাম ডেটাগুলোকে। মানে 80টাকে আমি ইউজ করব ট্রেনের জন্য আর 20টাকে ইউজ করব টেস্টের জন্য। সো সেই স্প্লিট করলাম। স্প্লিট মানে ডিভাইড, রাইট? ইয়েস সো এই হ্যাঁ, টার্মটাকে বলা ওটা হয় আমি ট্রেন ভেবেছি টেস্ট হয়তো স্প্লিট। কোনো টার্ম হয় তো এই জন্য জিজ্ঞাসা না না, করলাম। ট্রেন টেস্ট স্প্লিট। ওকে, সো তাহলে 80 আর 20তে ভাগ করে নিলাম। এখান অব্দি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়েছে? না নেই, রাইট? এইবারে একটা জিনিস ভাবো, যখন বায়াস কি আর ভেরিয়েন্স কি, আমি এটা বোঝাচ্ছি এবার। বায়াস কি, বায়াস কি আর ভেরিয়েন্স কি? বায়াস হচ্ছে যখন আমার ট্রেনিং ডেটার উপর কিরকম পারফর্ম করছে সেটাকে বলা হয় বায়াস। যদি ট্রেনিং ডেটার উপর ভালো পারফর্ম করে, বায়াস ইজ অন ট্রেনিং ডেটা, আর ভেরিয়েন্স ইজ অন টেস্ট স্ল্যাশ আননোন ডেটা। সো বায়াস কি? ধরে নাও ট্রেনিং ডেটার উপরে, মানে এই যে 80টা ডেটা ছিল তার মধ্যে ও ধরে নাও 79 এর জন্য ঠিকঠাক প্রেডিক্ট করে দিয়েছে আর একটার জন্য ভুল প্রেডিক্ট করেছে। সো যদি এই কেসটা হয়, যদি এই কেসটা হয় তাহলে তুমি কি বলবে? এই মডেলটার হাই বায়াস। কি বলবে? মডেলটার বায়াস হচ্ছে হাই। কেন? বিকজ ও হাইলি অ্যাকিউরেট অন টপ অফ ট্রেনিং ডেটা। তখন এই মডেলটাকে কি বলবে? হাই বায়াস। বোঝা গেল? কোন ডেটাটার উপরে টেস্টটা করছে? কি টেস্ট ডেটার উপরেই টেস্টটা টেস্ট করছে। ডেটা এখন নেই, ধরে নাও এই 80টাই ডেটা আছে, এর উপরে ট্রেনিং করছি, এর উপরেই আমি টেস্টিং করছি, এই 80টার উপরে। ওকে ওকে। তখন যখন যখন তোমার কনসিডারেশনে এই টেস্ট ডেটাটা নেই, যখন শুধু ট্রেনিং ডেটার উপরে হবে,
তখন তুমি বলছো ট্রেনিং ডেটার উপরে কতটা অ্যাকিউরেট, সেটাকে বলা হয় বায়াস। হাউ মাচ অ্যাকিউরেট অন টপ অফ ট্রেনিং ডেটা, সেটাকে বলা হয় বায়াস। সো কেউ যদি ধরে নাও 80-র মধ্যে 79টা ঠিক বলে আর একটা ভুল বলে অন টপ অফ ট্রেনিং ডেটা, তাহলে কি বলবে? এটা হাই বায়াস। ওকে, হোয়ারএজ যদি এরকম হয়, ধরে নাও 60টা ঠিক বলেছে আর 20টা ভুল বলেছে, তাহলে কি বলবে? লো বায়াস। ঠিক কিনা? লো বায়াস, রাইট? হ্যাঁ লো বায়াস, বিকজ এ 79টা ঠিক বলেছে আর এখানে 20 মানে একটা ভুল বলেছিল, এখানে 20টা ভুল বলেছে। সো আলটিমেটলি মেশিন লার্নিং এর মডেলের জন্য এটা লো বায়াস, বায়াস খুবই কম। বোঝা গেল? সিমিলারলি ধরে নাও ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে কি? আমার 20টা ডেটা ছিল, 20টার মধ্যে ধরে নাও 19টা ঠিক বলেছে আর একটা ভুল বলেছে, বা ধরে নাও 18টা ঠিক বলেছে, দুটো ভুল বলেছে। সো এই পার্টিকুলারটাকে কি বলা হবে? হাই ভেরিয়েন্স, রাইট? আর সিমিলারলি ধরে নাও 12টা ঠিক বলেছে আর 8টা ভুল বলেছে, 12টা ঠিক বলেছে 8টা ভুল বলেছে, তখন একে কি বলা হবে? লো ভেরিয়েন্স। ঠিক কিনা? বোঝা গেল? কখন হাই ভেরিয়েন্স বলা হবে, লো ভেরিয়েন্স বলা হবে, কখন হ্যাঁ হাই বায়াস বলা হবে, লো বায়াস বলা হবে। বোঝা গেল? হুম হুম তাহলে এবার তুমি একটা জিনিস আমাকে বলো, ধরে নাও কোনো একটা এমন আমি মডেল বানিয়েছি, একটা মডেল বানিয়েছি, সেই মডেলটাকে আমি বলছি যে হাই বায়াস and low variance। বলো এই মডেলটা ভালো না খারাপ? গুড অর ব্যাড? খারাপ। ব্যাড। খারাপ। ঠিক আছে, নেক্সট সাপোজ, নেক্সট ধরুন না বললাম যে হাই বায়াস আর হাই ভেরিয়েন্স। ভালো। গুড, রাইট? আর একটা ধরে নাও বললাম যে লো বায়াস হাই ভেরিয়েন্স, এটা কি? ব্যাড। এটা এটা ব্যাড? ভালো, মিডিল। গুড, গুড বা মিডিয়াম? স্যার বলছি কেন? যেটা আমি ট্রেন করলাম ওতেই হুম, যদি সে মানে কিছু মানে রিয়াকশন দিতে না পারে, মানে সেম যেটা আমি ট্রেন করলাম ওকে, হুম, হুম, তাহলে ও আননোন ডাটায় কি করে দিচ্ছে? অ্যাকচুয়ালি দিতে পারে, কোনো ক্ষেত্রে হতেই পারে, এরকম সিচুয়েশন আসতেই পারে। তোমার ট্রেনিং ডেটার উপরই ঠিকঠাক কাজ করছে না, বাট যে টেস্ট ডেটাগুলোর উপর ঠিকঠাক কাজ করছে, হতে পারে, দ্যাট ইজ পসিবল। ওকে, তার জন্য এটাকে গুড ব্যাড কোনো কিছুই আমি বলবো না, মিডিয়াম বলবো, এই টাইপের মডেল নেবো না। বিকজ আজকে আমার যে 20% ডেটার উপরেও ঠিকঠাক প্রেডিক্ট করছে, মানে 20টা ডেটার উপর প্রেডিক্ট করছে, কাল যে ম্যানেজারের সামনে ঠিকঠাক প্রেডিক্ট করবে তার কোনো মানে নেই। সো একে আমি বিশ্বাস করতে পারবো না। সো দিস মডেল অলসো আই উইল নট চুজ। ওকে, দিস মডেল অলসো আই উইল নট চুজ, বাট এটা মিডিয়াম বলে দিতে পারি, মিডিয়াম। ওকে, মিডিয়াম টাইপ অফ ডেটা। নাও লাস্ট এটা ধরে নাও লো, বা ধরে নাও লো বায়াস অ্যান্ড লো ভেরিয়েন্স, এটাকে কি বলবে? হুইচ টাইপ অফ ইট ইজ? হ্যাঁ, এটা খারাপ, খুবই খারাপ। ব্যাড। দিস ইজ অলসো ব্যাড। ওয়াই? বিকজ ভেরিয়েন্স ইজ লো। নাও এবারে বলো, এই যে 4টে রকম লিখলাম না, তার দুটো রকম জিনিসকে দুটো আলাদা আলাদা জিনিস বলে। এটাকে বলা হয়, এটাকে বলা হয় ওভারফিটিং। ওভারফিটিং। আর এটাকে বলা হয় আন্ডারফিটিং। ফিটিং আর আন্ডার ফিটিং। কেন একে ওভার ফিটিং বলা হয় আর কেন আন্ডার ফিটিং বলা হয় বলবো। তাহলে তোমাকে যদি চোখ বন্ধ করে বলা হয় ওভার ফিটিং, তাহলে তুমি বলবে হাই বায়াস লো ভেরিয়েন্স। ওকে, আন্ডার ফিটিং লো বায়াস হাই, লো বায়াস লো ভেরিয়েন্স। বোঝা গেল? বোঝা Yes. গেল?
বা লো বায়াস হাই ভেরিয়েন্স এই পার্টিকুলারটাকেও বলা হয় আন্ডার ফিটিং। ওকে, এটা আন্ডার ফিটিং 2.0। এই দুটোকে আন্ডার ফিটিং বলা হয়। কেন আন্ডার ফিটিং বলা হয় আমি এটাতে আসছি। শুভমের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো ওভার ফিটিং আর আন্ডার ফিটিং নিয়ে কোয়েশ্চেন করবেই যদি মেশিন লার্নিং এর কোনো কোয়েশ্চেন করে। ওভার ফিটিং আন্ডার ফিটিং নিয়ে কোয়েশ্চেন করবে না, বায়াস ভেরিয়েন্স কে অ্যাড করে যদি ওভার ফিটিং আর আন্ডার ফিটিং এর কোয়েশ্চেন করে তখন হয়তো এটা জিজ্ঞেস করতে পারে যে হুইচ কেস ইট উড বি ওভার ফিটিং এন্ড হুইচ কেস ইট উড বি ওই আন্ডার দুটো ফিটিং। আলাদা পড়েছি কিন্তু একসাথে পড়িনি। হ্যাঁ, একসাথে আমি বলছি, আলাদা আলাদা বোঝা গেল হোয়াট ইজ ওভার ফিটিং হোয়াট ইজ আন্ডার ফিটিং, ওটা তো হুম। এখনো বলিনি, বলবো। সো হোয়াট ইজ না, বায়াস ওটা হোয়াট ইজ মোটামুটি ভেরিয়েন্স জানি। বোঝা গেল সবার? হোয়াট হ্যাঁ, ইজ হ্যাঁ। বায়াস হোয়াট ইজ ভেরিয়েন্স। বায়াস মানে হচ্ছে ও ট্রেনিং ডেটার উপর কতটা ওয়েল পারফর্ম করছে সেটা ডিটারমাইন করে বায়াস, আর ভেরিয়েন্স হচ্ছে টেস্ট ডেটার উপর কতটা বেটার পারফর্ম করছে সেটাকে বলা হয় ভেরিয়েন্স। ওকে, নাও হোয়াট ইজ আন্ডার ফিটিং এন্ড হোয়াট ইজ ওভার ফিটিং, তার জন্য এগেন আই হ্যাভ টু টেক সাম এক্সাম্পল। ধরে নাও এটা আমার ধরে নাও এটা আমার লাইন। ওকে, এটা এক্স অ্যাক্সিস ওটা ওয়াই অ্যাক্সিস। নাও এই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ভিতরে কিছু ডেটা পয়েন্টস হচ্ছে এইগুলো। একটু টাইম লাগবে। ওকে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, দেখো এখানে আমি তিনটে লাইন টানছি। ওকে, তিনটে আমি বেস ফিট লাইন টানছি। একটা বেস ফিট লাইন হচ্ছে দিস ওয়ান, স্ট্রেট লাইনই দিল না। please। একটা বেস ফিট লাইন এইটা, একটা বেস ফিট লাইন হচ্ছে এটা, আর একটা বেস ফিট লাইন হচ্ছে এটা। ঠিক আছে, সো দেখো এই পার্টিকুলারটার ক্ষেত্রে এটা তোমরা ফিজিক্সে করে আসো, রাইট? ফিজিক্স এই জিনিসটা করে আসো যে আমাকে ম্যাক্সিমাম নাম্বার লাইনের উপর দিয়ে চালাতে হবে, ঠিক কিনা? যদি আমার ডেটাগুলো এরকম ডেটা পয়েন্টস গুলো এরকম আসে, তোমরা সবসময় ট্রাই করো যে ম্যাক্সিমাম লাইনের উপর দিয়ে চালাতে হবে। সো অ্যাকচুয়ালি ইউ আর ওভার ফিটিং ইট। ওয়াই ইউ আর ওভার ফিটিং ইট? বিকজ এই লাইনগুলোকে কমপ্লিট, এই পয়েন্টগুলোকে তুমি কমপ্লিটলি ইগনোর করলে। তুমি ইগনোর করে কি করলে যে এইগুলোকে আমি বেস্ট ফিট করব, যতগুলোকে পাচ্ছি আমি বেস্ট ফিট করব, বাকিগুলোকে আমি ইগনোর করব। এই ক্ষেত্রে কি হয় তোমার, এই ক্ষেত্রে এদের জন্য তোমার এরারটা অনেক বেশি হয়ে যায়। তুমি যদি এটার উপর লম্ব টানো, এটার উপরেও টানো, এটার উপরও টানো, এইগুলোর এরার গুলো অনেক বেশি হয়ে যায়। টোটাল এরার গুলো যদি যোগ করো, এরার তোমার অনেক বেশি হয়ে যায়। ওকে, দিস উড বি কল্ড অ্যাজ ওভারফিটিং। এর একটা বেশি হয়ে যায় মানে কি, এগুলো আননোন ডেটা, যেহেতু এইগুলোকে ট্রেনিং এর জন্য তুমি কনসিডার করছো না, সো অ্যাকচুয়ালি তুমি কি এইগুলোকে আননোন ডেটা হিসেবে ট্রিট করছো। তাহলে কি তোমার অ্যাকচুয়াল ডেটার উপরে ঠিকঠাক ট্রেনিং হলো, মানে তোমার ট্রেনিং ডেটার উপরে ট্রেন হলো, বাট অ্যাকচুয়ালি এইগুলোকে তুমি ইগনোর করে দিলে। যেহেতু এই ডেটাগুলোকে ইগনোর করে দিলে, এইগুলো কনসিডার হবে অ্যাজ এ নন ট্রেনিং ডেটা। সো তোমার ট্রেনিং ডেটা যাদেরকে তুমি কনসিডার করেছো তাদেরকে তুমি বেস্ট ফিট করলে। তাহলে তোমার কি হলো, তোমার ট্রেনিং ডেটার উপরে, টিআর ডেটার উপরে আলটিমেটলি তোমার অ্যাকুরেসি ভেরি হাই, হোয়ারএজ আননোন ডেটা মানে নন ট্রেনিং ডেটা, নন টিআর ডেটা, তার জন্য তোমার অ্যাকুরেসি বা এরার অনেক বেশি, অ্যাকুরেসি লো, এরার অনেক বেশি, রাইট? সো দিস ইজ হোয়াট দ্য সিচুয়েশন ইজ কল্ড ওভারফিটিং।
বোঝা গেল? ওভারফিটিং এর কি হলো, ট্রেনিং ডেটার উপরে অ্যাকুরেসি অনেক বেশি হয়, টেস্ট ডেটা বা আননোন ডেটার উপরে অ্যাকুরেসি অনেক কম। বোঝা গেল? অ্যাকচুয়ালি এটা তোমার মেশিন লার্নিং মডেল বানাবে না এরকম, বাট যদি সামহাও তোমার কোনো একটা মেশিন লার্নিং মডেল মানে লিনিয়ার রিগ্রেশন কখনো এটাকে বেস্ট ফিট লাইন বলবে না, বাট ধরে না এমন কোনো অ্যালগরিদম তুমি চুজ করলে বা এমন ভাবে মডেলটাকে ট্রেন করলে সো দ্যাট তোমার বেস্ট ফিট লাইন এটা তৈরি হলো। যদি এটা বেস্ট ফিট লাইন তৈরি হয়, এই পার্টিকুলার লাইনটা যদি তোমার বেস্ট ফিট লাইন তৈরি হয়, মানে তোমার ট্রেনিং ডেটার উপর অ্যাকিউরেসি অনেক বেশি আর টেস্ট ডেটার উপর অ্যাকিউরেসি অনেক কম, বিকজ এদের জন্য এরার অনেক তোমার বেশি আসবে। Understood? So that is the situation when it is called as overfitting. বোঝা গেল? কারো কোনো কোয়েশ্চেন আছে অন ওভারফিটিং? না। সবাই বুঝতে পারলে? সো ওভারফিটিং মানে আলটিমেটলি কি, ট্রেনিং ডেটার উপর অ্যাকুরেসি অনেক বেশি, টেস্ট ডেটার উপর অ্যাকুরেসি কম। সো হাই বায়াস, লো ভেরিয়েন্স, হাই বায়াস এন্ড লো ভেরিয়েন্স। ঠিক আছে? নাও নেক্সট এটার উপরে কি করলো, এ দেখো ঠিকঠাক ট্রেন করেছে, ও কাউকে ফিট করাতে চায়নি, বাট আলটিমেটলি ও কি করেছে, এররটাকে মিনিমাইজ করেছে দুদিক থেকে, দুটো সাইড থেকে। গিভ মি 1 মিনিট, হ্যাঁ। ওকে, ওভারফিটিং এ কারো কোনো ইস্যু? না। শিওর? Yes. Okay, now this would be called as actual মানে ধরে নাও লিনিয়ার রিগ্রেশন এখানে ইউজ করেছো, সো দিস ইজ অ্যাকচুয়াল ওয়ান, যেখানে তোমার এররটা সবসময় মিনিমাইজ করার ট্রাই করেছো, এররটাকে মিনিমাইজ করার ট্রাই করেছো, সো অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে এরর মিনিমাইজ, সো এর ক্ষেত্রে হাই বায়াস এন্ড হাই ভেরিয়েন্স হবে। ওকে, হাই বায়াস এন্ড হাই ভেরিয়েন্স হবে, সো অ্যাকচুয়ালি দিস ইজ এ গুড ট্রেনিং মডেল। ওকে, নাও এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দেখো ও যখন ট্রেন করতে গেছে, ইন দ্য ট্রেনিং ফেজ ইটসেলফ ও এমন একটা বেস্ট ফিট লাইন টেনেছে যেটা ট্রেনিং ডেটাকেও ঠিক করে যায়নি আর ভ্যালিডেশন ডেটাকেও ঠিক করে যায়নি বা টেস্টিং ডেটাকেও ঠিক করে যায়নি। সো এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে ট্রেনিং অ্যাকুরেসি বা ট্রেনিং এরর অনেক বেশি হবে, ট্রেনিং ডেটার উপরে অ্যাকুরেসি কম হবে, ট্রেনিং ডেটার উপরে টিআর ডেটা উপরে অ্যাকুরেসি অনেক কম হবে, সিমিলারলি নন টিআর ডেটা উপরেও অ্যাকুরেসি অনেক কম হবে। সো এর জন্য কি হবে, লো বায়াস এন্ড লো ভেরিয়েন্স। সো যখন লো বায়াস এন্ড লো ভেরিয়েন্স সিচুয়েশন হবে তখন এটাকে বলা হবে আন্ডার ফিটিং। ঠিক আছে, আন্ডার ফিটিং একে কেন বলা হয়, যখন তোমাকে বলা হবে যে তুমি আন্ডার ফিটিং, মানে কি তুমি ট্রেনই করতে পারোনি মডেলটাকে, তোমার ট্রেনিংটাই ঠিকঠাক ভাবে হয়নি। আর যখন ওভারফিটিং, দেখো অ্যাজ দ্য নেম সাজেস্ট, ওভারফিটিং মানে কি তুমি এত বেশি ট্রেন করে দিয়েছো মডেলটাকে যে ও নাম্বারগুলো মেমোরাইজ করতে স্টার্ট করে দিয়েছে, সবগুলোর উপর দিয়ে আমি যাব, সবগুলোকে আমাকে এরর জিরো করতে হবে, এইরকম ওর একটা ধারণা হয়ে গেছে ট্রেনিং করার সময় মডেলটা। সো এইগুলো যদি ট্রেন ডেটা হয়, এগুলো যদি আমার ট্রেন ডেটা হয়, সো ট্রেন ডেটার উপরে এত বেশি ট্রেন্ড হয়ে গেছে যে ও আননোন ডেটাগুলোর উপরে এরর বেশি বেশি দিতে স্টার্ট করবে। বোঝা গেছে? বোঝা গেছে? সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ওভারফিটিং। ওভারফিটিং মানে কি অনেক বেশি ট্রেন হয়ে গেছে, আর আন্ডারফিটিং মানে কি ট্রেনটাই তোমার ঠিকঠাক ভাবে হয়নি, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল মডেল। এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন আছে এখন অব্দি? লজিস্টিক রিগ্রেশন, এটাকে কি বলা হচ্ছিল, লিনিয়ার রিগ্রেশন, রাইট? লিনিয়ার রিগ্রেশন। সো যদি আরো একবার আমি ম্যাপটাকে ভালো করে দেখি, মেশিন লার্নিং এর তিনটে পার্ট, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, আর একটা হচ্ছে রিএনফোর্সমেন্ট লার্নিং, রাইট? রিইনফোর্সমেন্ট লার্নিং, সুপারভাইজ লার্নিং এর মধ্যে দুটো পার্ট ছিল, একটা হচ্ছিল রিগ্রেশন, একটা হচ্ছিল ক্লাসিফিকেশন। রিগ্রেশনের মধ্যে কন্টিনিউয়াস ডেটাকে আমি প্রেডিক্ট করতাম, ক্লাসিফিকেশনের মধ্যে আমরা ক্লাসকে প্রেডিক্ট করতাম, রাইট? রাইট, ক্লাস বা Yes. ক্যাটাগরিক্যাল ডেটাকে প্রেডিক্ট করতাম। সো এখানে যেটা আমরা নেক্সট পড়বো সেটার নাম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, বাট ইট ইজ এ ক্লাসিফিকেশন প্রবলেম।
নাম রিগ্রেশন হলেও এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম, সো এই পার্টে ও পড়ছে না, ও পড়ছে এই পার্টে, ক্লাসিফিকেশন প্রবলেম। কেন? বিকজ ও একটা ক্লাসকে প্রেডিক্ট করবে, দেখতে পাবে। তাহলে যদি ও ক্লাসকেই প্রেডিক্ট করে, তাহলে আমি এটা লজিস্টিক রিগ্রেশন কেন বলছি, সেটাও আমরা আসবো পরে। এইটুকু করে আজকে আমরা স্টপ করব, প্রবলেম স্টেটমেন্টটাকে ডিফাইন করব, আর কেন ওটাকে লজিস্টিক রিগ্রেশন বলা হয় সেটুকু বলে আমরা স্টপ করব। নেক্সট ডেতে কিভাবে ক্লাসিফিকেশন প্রবলেমটাকে সলভ করা হয়, বা যেরকম ভাবে লিনিয়ার রিগ্রেশন কিভাবে কাজ করে সেটা বলেছি, সেরকম নেক্সট দিন বলবো লজিস্টিক রিগ্রেশন কিভাবে কাজ করে। ওকে, সো এখানে প্রবলেম স্টেটমেন্টটাকে যদি আমি ঠিক করে ডিফাইন করি, প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এইরকম। ধরে নাও আমার কাছে এরকম ডেটা আছে, মানে কি টাইপের প্রবলেমকে এটা দিয়ে সলভ করি তুমি দেখতে পাবে। ধরে নাও আমার কাছে এরকম ডেটা আছে যে তুমি কত ঘন্টা পড়াশোনা করেছো, মানে স্টাডি আওয়ার্স, আর কত ঘন্টা ধরে নাও খেলেছো, প্লেইং আওয়ার্স। এই দুটো তোমাকে দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে। সো আমাকে বের করতে হবে যে তুমি পাস করবে না ফেল করবে, রেজাল্ট। সো ডিপেন্ডিং অন ইউর স্টাডি আওয়ার্স অ্যান্ড প্লেইং আওয়ার্স, আমাকে প্রেডিক্ট করতে হবে তুমি পাস করবে না ফেল করবে। সো ধরে নাও তুমি 1 ঘন্টা পড়াশোনা করেছো, আর খেলেছো ধরে নাও 3 ঘন্টা, সো আলটিমেটলি তুমি ফেল করবে। ধরে নাও 2 ঘন্টা পড়াশোনা করেছো আর 5 ঘন্টা খেলেছো, আলটিমেটলি ফেল করবে। ধরে নাও 3 ঘন্টা পড়াশোনা করেছো আর 1 ঘন্টা খেলেছো, তাহলেও তুমি ফেল করবে। ধরে নাও 5 ঘন্টা পড়াশোনা করেছো আর 5 ঘন্টা খেলেছো, তাহলে তুমি পাস করবে। আর 6 ঘন্টা পড়াশোনা করেছো, 2 ঘন্টা খেলেছো, তাহলে তুমি পাস করবে। সো দিস ডেটা ইজ দেয়ার উইথ মি, লেটস সাপোজ। সো তুমি বুঝতে পারলে কোনটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এইগুলো আমার Yes. ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ফিচার্স, হোয়াট এভার ইউ কল ইট, নো প্রবলেম। নাও আমাকে কি প্রেডিক্ট করতে হবে এটা, রাইট? যে আমি আলটিমেটলি পাস করবো না ফেল করবো। এটা কি রিগ্রেশন প্রবলেম বটে? বিকজ এখানে আমি ক্লাস প্রেডিক্ট করছি, এখানে কি 1 2 3 4 5 কন্টিনিউয়াস নাম্বার প্রেডিক্ট করছি। No, no. আমি প্রেডিক্ট করবো ইদার ফেল অর পাস। Okay, now let's suppose I am considering fail as 0 and pass as 1. Let's suppose, তাহলে আমার ডেটা পয়েন্টস গুলোকে যদি আমি ভালো করে প্লট করি, তাহলে কিরকম দেখবো। এবারে এটাকে সিম্পলিফাই বোঝার জন্য আমি কি করছি, ধরে না আমি প্লেইং আওয়ার্সটাকে কনসিডারই করছি না। আমি বললাম আলটিমেটলি কি আমার প্লেইং আওয়ার্স এর উপর পাস ফেলটা ডিপেন্ড করছে, তুমি বলো। ফিচার সিলেকশনের সময় প্লেইং আওয়ার্সটাকে কি কনসিডার করবো? বিকজ এ 5 ঘন্টা খেললেও ফেল করছে, 1 ঘন্টা খেললেও ফেল করছে। এ আবার 5 ঘন্টা খেললেও পাস করছে, 2 ঘন্টা খেললেও পাস করছে। সো অ্যাকচুয়ালি পাসের সাথে আমার প্লেইং আওয়ার্স এর কোনো সম্পর্ক নেই, রাইট? ডাইরেক্টলি Yes. স্টাডির সাথে আমার সম্পর্ক আছে। তাহলে আগেই ফিচার সিলেকশনে এই ফিচার্সটাকে আমি ইউজই করবো না। নাও দিস উড বি দ্য অনলি ফিচার্স হুইচ আই শুড ইউজ টু প্রেডিক্ট whether the student will pass or fail. তাহলে আমি যদি প্লট করি, মানে ফর ওয়ান ইট ইজ পাস অর ফেল, মানে এখানে ধরে নিলাম আমি পাস দিলাম, এখানে ধরে নাও আমি ফেল দিলাম। ওকে, সো ফর 1 ফেল, ফর 2 ফেল, ফর 3 ফেল, ফর 5 পাস, ফর 6 পাস, ফর লেটস সাপোজ 7 পাস, ফর 8 পাস, ফর 9 পাস। সো বলো, এই যে এই ডেটাটা, ভালো করে ভাবো, এই ডেটাটাকে কি আমি বেস্ট ফিট লাইন এরকম করে বানিয়ে করতে পারি? না। Will it work? No. Will it work? It will not work. But ধরে নাও আমি এরকম ভাবে লাইন একটা টেনে দিলাম, তারপরে আমি বলে দিলাম যে আচ্ছা, লাইন একটা টেনে দিলাম, দেন আমি বলে দিলাম, ধরে নাও just a minute, হ্যাঁ, লাইন টানার পরে ধরে নাও আমি তোমাকে বলে দিলাম যে এর হাফ কি। এটা যদি আমার ফেলটা 0 হয়, পাসটা 1 হয়, হাফ হচ্ছে 0.5। সো 0 হয়, 1 হয়, আর এটা যদি 0.5 হয়, তাহলে আমি বলে দিলাম কারোর প্রেডিকশন যদি 0.5 এর উপরে হয়, আই উইল কনসিডার এট 1, আর 0.5 এর নিচে হলে আই কনসিডার এট 0। সো এই অ্যাজাম্পশনটা যদি লাগাই, তাহলে থ্রু লিনিয়ার রিগ্রেশন অলসো আই ক্যান সলভ দিস প্রবলেম। দ্যাট ইজ ওয়াই দিস পার্টিকুলার মেথড ইজ কল্ড লজিস্টিক রিগ্রেশন। বুঝতে পারলে? ইনস্টেড অফ সেইং ইট এজ এ ক্লাসিফিকেশন, it is called logistic regression, because যদি আমি একটু লজিক লাগাই, so using linear regression also I could solve this problem statement. Okay, but there is some problem, those problem we'll discuss in later point of time. That is the reason this particular thing is called logistic regression instead of saying classification. So interviewer খুব ভালো একটা question যে ওকে,
tell me logistic regression is a regression problem or classification problem? সো এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে থাকে, বা এরকম ভাবে না জিজ্ঞেস করে অন্যরকম ভাবে জিজ্ঞেস করে, ওকে টেল মি ওয়ান ক্লাসিফিকেশন প্রবলেম। যখন বলবে যখন ধরে নাও বলবে যে লজিস্টিক রিগ্রেশন, বা তুমি কিছু বললে না, লজিস্টিক রিগ্রেশনটা ইনক্লুডই করলে না, তখন ইন্টারভিউ জিজ্ঞেস করবে অ্যান্ড লজিস্টিক রিগ্রেশন is a regression or classification, তোমাকে কনফিউজ করার জন্য। then you can say that it is a classification problem, it's not a regression problem. But why it is called logistic regression? Because through linear regression also we could solve it if we tweak the assumption little bit, যে 0.5 এর উপরে ও তো কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করবে। লজিস্টিক রিগ্রেশন কি বলবে, ওকে ধরুন আমি বললাম যে কেউ কেউ 10 ঘন্টা পড়াশোনা করেছে ফর 10 আওয়ার্স, তাহলে এর ভ্যালু কত আসবে 1.7, লেটস সাপোজ এখানে 1.7। তো যখনই বললাম যে এটা 0.5 এর উপরে, মানে আইল বি কনসিডার্ড অ্যাজ 1, সো 1.7 কেও আমি 1 বলে কনসিডার করব। সিমিলারলি 0.2, ধরো না এই ক্ষেত্রে আমার 0.2 এটাতে এলো, কেউ কেউ 2.5 ঘন্টা পড়েছে 2.5 আওয়ার্স, সো তার ক্ষেত্রে 0.2 এলো ধরে নাও, সো 0.2 ইজ অলসো লেস দেন 2.5, সো আই উইল বি কনসিডার্ড অ্যাজ ফেল। সো এই পার্টিকুলার টুইকটা যদি আমি লাগাই, তাহলে linear regression problem can also solve this. Okay, but that tweak is not helpful every time, so that will come in later point of time. So this is what logistic regression is. কারো কোনো কোয়েশ্চেন আছে in logistic regression?